নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। একটা স্বপ্নের ঘর, সবাই সেই ঘরেরই স্বপ্ন দেখে। সাধ্যের মধ্যে সাধ পূরণ কিভাবে হবে তার চিন্তাই চলে সর্বক্ষণ। আর কিভাবে ঘর সাজাবেন, কোথায় ঘর কিনবেন, কোথায় গেলে একটু আপনার বাজেটের মধ্যে আপনি বাড়ি পাবেন, সে সব প্রশ্নের উত্তর আজ আমরা দেব আমাদের এই বিশেষ অনুষ্ঠান ক্রেডাই টক শোতে। আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন আমি তাদের সঙ্গে আলাপ করে দেবো। আমার বাঁদিকে রয়েছেন মিস্টার সুশীল মোহতা, প্রেসিডেন্ট ক্রেডাই বেঙ্গল, স্বাগত 24 ঘন্টায়। আমাদের সঙ্গে রয়েছেন হর্ষবর্ধন পটোরিয়া, ভাইস প্রেসিডেন্ট ক্রেডাই বেঙ্গল, ক্রেডাই ন্যাশনাল, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। এবং আমার ডান দিকে রয়েছেন মিস্টার নন্দ বিলানি, ভাইস প্রেসিডেন্ট ক্রেডাই বেঙ্গল, এবং রয়েছেন মিস্টার পীযূষ ভগত, ভাইস প্রেসিডেন্ট ক্রেডাই বেঙ্গল। আপনাদের সকলকে স্বাগত 24 ঘন্টায়। আমি প্রথমে মিস্টার মোহতা আপনার কাছে জানতে চাইবো ক্রেডাই সম্পর্কে, মানে ক্রেডাই বেঙ্গল তার সম্পর্কে আমাদের জানান। ক্রেডাই হচ্ছে একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম অফ অল দ্য ডেভেলপার্স। উই হ্যাভ অ্যাবাউট 11,200 মেম্বার্স। আর আমাদের 150 শহরে চ্যাপ্টার্স আছে ইন 23 স্টেটস। ক্রেডাইর স্থাপনা হয়েছিল 2000 সালে। আজকে এই 14 বছরের মধ্যে ক্রেডাই হ্যাজ ডান লট অফ ওয়ার্ক। এই মূল উদ্দেশ্য ক্রেডাইর ছিল কি এটা আরো অর্গানাইজড ইন্ডাস্ট্রিকে করা, একটু আরো প্রফেশনালিজম আনা, ট্রান্সপারেন্সি আনা, একটু বেটার ডেলিভারি টু দ্য কাস্টমার, এইগুলো ছিল মেন উদ্দেশ্য। এর ছাড়া ক্রেডাই is a platform to represent the industry in a collective way to various state government or central government, যা state level body, তাদের সবাইকে। ক্রেডাই অনেক সিএসআর কাজও করছে। আমাদের যেমন ওয়ার্কার ওয়েলফেয়ার অনেক স্কিম চলছে, আমাদের যেমন ওয়ার্কার স্কিল ডেভেলপমেন্ট, তার ছাড়া হেলথ কেয়ার। এছাড়া ক্রেডাই বেঙ্গল দুটো আইটিআই চালাচ্ছে। আর এছাড়া আমরা রিসেন্টলি নিমতলা ঘাট রিনোভেশনে আমরা একটু মেজর কন্ট্রিবিউশন করেছিলাম। আমাদের বছরে দুবার প্রপার্টি শো আমরা করি। তো বেসিক্যালি ক্রেডাই এই যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে একটু ইটস লাইক এ চেম্বার অফ কমার্স ফর রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমি মিস্টার ভগত থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেটের ছবিটা কেমন? দেখুন, till early 90s বাঙ্গালের রিয়েল এস্টেট টোটালি আনঅর্গানাইজ সেক্টরে ছিল। এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে। এখানে আপনি এটা বলে নিন, আগে একটা সিঙ্গেল বিল্ডিং করে হতো, এখন সব কমপ্লেক্সেস হচ্ছে, উইথ অল ফ্যাসিলিটিস হচ্ছে। তো এখন ফর দ্য ইয়াং পিপল, নোবডি, কোনো লোক বাইরে যেতে চায় না। এক জায়গায় সব জিনিস যদি পেয়ে যায়, ওর থেকে ওরা ওটাই দেখছে। তো কমপ্লেক্সেস ভেবে নিন, অল ওভার ইন্ডিয়া বলে নিন, সব জায়গায় এখন কমপ্লেক্সেসই জাস্তি চলছে। আর একটা কমপ্লেক্স সবার পছন্দের, হ্যাঁ এখন সবার পছন্দ। আরো একটা ভেবে নিন, আগে অনেক ইনভেস্টার্সরা ছিল বাজারে, তো স্পেকুলেশন অনেক হতো প্রপার্টি নিয়ে। আচ্ছা, এখন অ্যাকচুয়াল ইউজার হিসাবে বাজার হয়ে গেছে। তো এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। যারা অনেক বছর থেকে আছে, যারা রেপুটেশন বানিয়েছে, ওরা এখন এর মধ্যে আরো ভালো করছে। আর জিনিসটা ইন্ডাস্ট্রির জন্যও ভালো কি অ্যাকচুয়াল ইউজার বাজারে থাকলে, স্পেকুলেশন না থাকলে অ্যাকচুয়াল প্রাইসেস বাজারে আপনি পাবেন আর জিনিসও পাবেন। নাহলে ইনভেস্টাররা আগে সব কিনে নিলে আপনি স্টকই পেতেন না। আচ্ছা, তো এটা অনেক ভালো জিনিস হয়েছে। তার ডিমান্ড আছে, সেক্টর ওয়াইজ ডিমান্ড আছে। অনেক জায়গায় মাইক্রো মার্কেটসে ভালো ডিমান্ড আছে, কিছু জায়গায় একটু স্লো আছে, কিন্তু জিনিসটা ওভারঅল আপনি দেখবেন তো জিনিসটা ভালোই চলছে। মিস্টার বিলানি, আপনাদের যে অ্যানুয়াল এক্সিবিশন যেটা হয় হোম ফ্রন্ট, এখনো পর্যন্ত কেমন সাড়া পেয়েছেন আপনারা সেটাই? এবং এর পাশাপাশি আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে যারা আসছেন, সেখানে যারা আসছেন ভিজিট করছেন, যারা তারা কতটা সুবিধা পাচ্ছেন, মানে আপনারা কি মনে করছেন? এটা আমি আগে আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। হোম ফ্রন্ট আমরা আরম্ভ করেছি 1999-এ। ওই সময় আমরা ভেবেছি কি একটা আন্ডার ওয়ান রুফ কোনো এক্সিবিশন হচ্ছে না, যেখানে কাস্টমাররা এসে দেখতে পারে ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্টের ডেভেলপ হচ্ছে। তো 1999 আমরা একটু অনেক ইনফর্মাল ওয়েতে একটা টেস্ট করেছি। আজকে 16 বছরের পরে এটা লার্জেস্ট রিয়েল এস্টেট এক্সিবিশন বেঙ্গল হয়ে গেছে। এটা এত সাকসেসফুল হয়েছে কারণ কাস্টমাররা একটা রুফের আন্ডারে কখন একটা এত গ্যামট অফ রিয়েল এস্টেট
পাইনি। তো এখানে এসেও, আর এখানে সব ক্রেডিবল বিল্ডার্স থাকে। আমাদের একটা কোড অফ কন্ডাক্ট আছে যেখানে আমরা ইনশোর করি কি এভরি বিল্ডার যেটা পার্টিসিপেট করে ওটা একটু কোড অফ কন্ডাক্ট ফলো করে, যেখানে কাস্টমার আর প্রোটেক্টেড। তো এই জন্য, আর এখানে আমরা ব্যাংকার্সও থাকি, যারা কাস্টমার আসে ওখানে ফ্যাসিলিটিজ অ্যামিনিটিজ কম্পেয়ার করে, আর ব্যাংকও থাকে, লোনও ওখান থেকে অ্যাপ্লাই করতে পারে, দেখতে পারে কি রেটে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে লোন। এইভাবে আই থিঙ্ক কাস্টমার অনেক লার্জলি বেনিফিটেড, কারণ আন্ডার ওয়ান রুফ পুরো ক্রেডিবল বিল্ডার্সে আপনি ফ্ল্যাটস দেখতে পারেন আর অ্যামিনিটিজ কম্পেয়ার আর ইভেন ব্যাংকে লোন অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি বলছেন যারা আসছেন, যারা কাস্টমাররা আসছেন, মানে তারা তো সেই স্বপ্ন নিয়েই আসছেন যে একটা বাড়ি তাদের মানে স্বপ্নের যে বাড়ি, সেই স্বপ্ন নিয়ে তারা আসছেন। তো আপনি মনে করছেন যে তারা যেই এক্সপেকটেশন, যেই প্রত্যাশাগুলো নিয়ে আসছে সেটা অনেকটাই পূরণ হচ্ছে? অ্যাবসলিউটলি, সব কিছু আমরা ওখানে ফ্যাসিলিটি প্রোভাইড করি। ইন টার্মস অফ বিল্ডারের কি ফ্যাসিলিটি, অ্যামিনিটিজ, এভরিথিং ওখানে পাওয়া যায়। আচ্ছা, আর মিস্টার কাটোডিয়া, এই বছর আপনাদের যে হোম ফ্রন্ট মানে এক্সিবিশন যেটা রয়েছে তার মূল ফোকাসটা হচ্ছে অফোর্ডেবল হাউজিং। তো আমি জানতে চাইবো যে কি কি সমস্যা, মানে অফোর্ডেবল হাউজিং বিষয়টা আমাদের আগে বুঝিয়ে দিন, যে অফোর্ডেবল হাউজিং বলতে আপনারা কি বলছেন এবং এটা করতে গিয়ে কি কি সমস্যা আপনাদের হচ্ছে। অফোর্ডেবল হাউসিং আমরা যা বলছি বেসিক্যালি হাউজিং ফর দ্য ফার্স্ট টাইম ইউজার, যা ফার্স্ট টাইম একটা বাড়ি কিনছে, ওর যা ফার্স্ট টাইম স্বপ্ন আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি অফোর্ডেবল হাউসিং। এন্ড অফোর্ডেবল হাউসিং ইজ রিলেটিভ। কলকাতাতে একটা আছে, দিল্লিতে একটা, বোম্বেতে একটা, ডিপেন্ডিং অন দ্য ইনকাম অ্যান্ড দি স্টেট অফ দি ইকোনমি অফ দ্য পার্টিকুলার একটা জায়গা। আপনি যা চ্যালেঞ্জেস জিজ্ঞাসা করছিলেন, এর মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জ আছে বেসিক্যালি প্রাইস ভার্সেস অ্যাফোর্ডেবিলিটি। সবার স্বপ্ন এখানে রেঞ্জ তো থাকছে, নিশ্চয়ই রেঞ্জ তো থাকছেই। বেসিক্যালি কি সবার স্বপ্ন প্রাইস ভার্সেস অ্যাফোর্ডেবিলিটি, এটা ভেঙে যাচ্ছে। প্রাইসের কি আমাদের মেজর চ্যালেঞ্জ এজ এ ইন্ডাস্ট্রি আছে, যা কস্ট কম্পোনেন্ট আছে, ওর মধ্যে দুটা মেজর কম্পোনেন্ট অফ কস্ট আছে। একটা আছে ল্যান্ডের দাম, ল্যান্ডের প্রাইস যা দিন বেড়ে যাচ্ছে। সেকেন্ডলি একটা ট্যাক্স কম্পোনেন্ট যা আমাদের প্রাইসে আছে, সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট ট্যাক্সেস লাইক ভ্যাট, সার্ভিস ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, সেস, অল দ্যাট, ওই সব কনস্টিটিউশন হচ্ছে বেসিক্যালি অ্যাবাউট 35% অফ টোটাল কস্ট অফ দি অ্যাপার্টমেন্ট ইজ আর ট্যাক্সেস। আচ্ছা, সো এটা যদি কম না করা যায়, প্রাইসেস কম হওয়ার খুব মুশকিল আছে। সেকেন্ডলি ল্যান্ড পার্সেল যদি আমাদের অ্যাফোর্ডেবল দামে অ্যাভেলেবিলিটি হয়ে যায়, ইনফ্রাস্ট্রাকচার যদি অ্যাভেলেবল হয়ে যায়, বুঝুন কানেক্টিভিটি চেঞ্জ হয়ে যায়, তো আমরা একটু লোকেশন বাইরে গিয়ে কম দামে জমি কিনতে পারি। এন্ড ইফ ইউ আর এবল টু বিল্ড অ্যাফোর্ডেবল হাউসেস অন দোজ, একটা অ্যাফোর্ডেবল দামে আমরা বিক্রি করতে পারি। সেকেন্ড ইস্যু আছে যা স্যাংশন আর স্যাংশনের প্রসেস যা আছে, ওটা খুব ফাস্ট ট্র্যাক করতে হবে ইন দ্য অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্ট। সিঙ্গেল উইন্ডো হলো, একটা টাইম বাউন্ড হলো, ওর থেকে কি হবে আমাদের যা ল্যান্ড হোল্ডিং কস্ট, যা ডিলে হচ্ছে, ওর একটা কস্ট আছে, তো ওই জিনিসটা কাস্টমারের পাস অন হচ্ছে আলটিমেটলি। তো আমরা চাইছি যদি if the government overall in the country can look at fast tracking affordable housing projects, তো আমাদের একটা যা ডিলে হচ্ছে ওর জন্য একটা কস্ট বাড়ছে, তো all that will basically help to deliver at a lower cost which can be passed on to the customer. These are the basic major challenges we are facing in the affordable housing. তো এখানে মানে এই যে সমস্যাগুলো হচ্ছে, এর জন্য যে বিষয়গুলো সরকারের সঙ্গে কথা বলার খুব প্রয়োজন, মানে সেখানে কি আপনারা অ্যাপ্রোচ করেছেন? না, আমরা সবই কথা বলছি। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবার সঙ্গে একটা কথা বলছি অন রেগুলার বেসিস। আচ্ছা, আমাদের জিনিস অ্যাড্রেসও হচ্ছে। বাট এটা জিনিস কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্বপ্ন আছে পিএম হাউজিং ফর অল, তো যখন ওটা হবে, তো আই থিঙ্ক মোস্ট অফ দিস কনসার্ন উইল বি অ্যাড্রেসড। আচ্ছা মিস্টার মমতা, এখানেই ধরুন যে আমাদের রেসিডেন্সিয়াল সেগমেন্ট এবং নন রেসিডেন্সিয়াল যে সেগমেন্ট রয়েছে, তাদের মধ্যে গ্রোথ রেশিও কেমন? দেখুন, আমাদের যা কনস্ট্রাকশন হচ্ছে রিয়েল এস্টেটে, আপনি দেখবেন মোটামুটি 85 to 90% হাউজিং ডিমান্ড। কেন? একটু খুব সিম্পল ক্যালকুলেশন, একটা ফ্যামিলিকে থাকবার জন্য নর্মালি 800 থেকে 1000 স্কোয়ার ফিট জায়গা দরকার। আর তো কার্যালয়তে বা একটা অফিসে 50 থেকে 100 স্কোয়ার ফিট একজনের জন্য লাগে। তো দের ইজ এ রেশিও অফ 1:9 বলে দিন বা 1:10 বলে দিন। তো 85 to 90% যা কনস্ট্রাকশন হচ্ছে সেটা হাউজিং, উইচ ক্যান বি ডিফারেন্ট সেগমেন্ট, অ্যাফোর্ডেবল। অনেকটাই কম। কমার্শিয়াল সেগমেন্ট কনস্ট্রাকশন উইল বি অলওয়েজ লেস দেন দ্য হাউজিং, এটা কম হবেই। আচ্ছা, আর সেই হিসাবে এখন আমাদের দেশে অ্যাফোর্ডেবল হাউজিং ইজ
95% requirement of the housing segment. According to National Housing Bank বা আর যা কিছু রিসার্চ হয়েছে তাতে 95% আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে মিডিয়াম ইনকাম গ্রুপ, লোয়ার ইনকাম গ্রুপ বা অ্যাফোর্ডেবল হাউজিং যাই বলুন না। আর এখন ফর দ্য টাইম বিং আমাদের একটু অফিস ডিমান্ড কম আছে, কিন্তু রিটেলের ডিমান্ড একটু বেশি আছে রিটেল স্পেসে। আচ্ছা, আর অ্যাফোর্ডেবল হাউজিং। আচ্ছা, আমি এখানে এবার জানতে চাইবো একটু যে রেসিডেন্সিয়াল যে হাউজিংটা রয়েছে বা সেগমেন্টটা রয়েছে তার মধ্যে যে অ্যাফোর্ডেবল হাউজিং বারবার করে আপনাদের এবারও হোম ফ্রন্টে এটা থাকছে, এর ফোকাস থাকছে, এই অ্যাফোর্ডেবল হাউজিং আর হাই এন্ড যে হাউজিং সেইটার কিরকম সার আপনারা পাচ্ছেন? আমি যে কিছুদের আগে বললাম যে আমাদের যে 95% রিকোয়ারমেন্ট ইজ অ্যাফোর্ডেবল হাউজিং, আচ্ছা, কিন্তু এই লাক্সারি হাউজিং এর ডিমান্ড বরাবর আছে। আজকে আপনি নিশ্চয়ই একটু সার্ভে দেখেছেন কি ক্যালকাটা হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ দ্য সুপার রিচ মিলিয়নার্স হোয়াটএভার। তাতে এটা বোঝা যাচ্ছে কি আমাদের এই যে লাক্সারি হাউজিং এ একটু ভালো চলছে আর ভালো থাকবে, এটা ডিমান্ড থাকবে, there will be continuous demand for it. Not only this, whole of Asia and whole of India and Kolkata, the biggest growth in number of millionaires যা হচ্ছে এশিয়াতেই হচ্ছে, and এশিয়াতে হচ্ছে, India is also a major component of Asia. And luxury segment and the affordable segment totally different markets. যা আপনার লাক্সারি সেগমেন্ট আছে ওটা হচ্ছে বেসিক্যালি মার্কেট ডেভেলপমেন্ট, লাইফস্টাইল ডেভেলপমেন্ট হচ্ছে ইন আ ভেরি লিমিটেড লোকেশন। ল্যান্ড অ্যাভেলেবিলিটি ইন সিটি লাইক কলকাতা খুবই কম ফর অ্যাবসলিউটলি লাক্সারি সেগমেন্ট ডেভেলপমেন্ট। এন্ড দিস উইল বিকাম লাইক আমি একটা প্রশ্ন করতে চাই এখানে, যে লাক্সারি যে অ্যাপার্টমেন্ট যেগুলো আমি বলছি সেই সেগমেন্টে যেটাকে বলছি সেটা কি মানে যদি সাবার্বে হয় মানে সেটাও কি কনসিডার টু বি লাক্সারি মানে সেগমেন্টের মধ্যে আসে নাকি ওটা একদম সিটি লিমিটের মধ্যে থাকতে হবে? লাইফস্টাইল আপনি বলতে পারেন। ইফ দ্য লাক্সারি বিল্ডিং ইজ মেড ইন এ সাবার্ব, ইট বি লাইফস্টাইল কমপ্লেক্স। বাট লাক্সারি হওয়ার the major requirement is the address also. Location and address is also the major part of being luxury. So that is a major differentiator between the affordable and luxury development. একদমই তাই। আর মিস্টার বেলানি, ধরুন এই যে স্টেট গভর্নমেন্টের যে টাউনশিপ পলিসি রয়েছে মানে সেইটা সম্পর্কে আপনি কি বলবেন? এটা 2014 যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই পলিসিটা করেছে, আই থিঙ্ক এটা মেজর রেভলিউশন বেঙ্গলে হয়েছে ইন টার্মস অফ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট। এতে আগে কি ছিল, লার্জার প্রজেক্টস একটু অসুবিধা ছিল কারণ ইউএলসি আর এটা ছিল কনভার্জন ইস্যু। বাট এই ল আসলার পরে এনি যেটা প্রজেক্ট 50 একরের বেশি এটা ইউএলসি আর কনভার্জন হয়ে যায়। আর এতে দুটো মেজর অ্যাডভান্টেজ যেটা আমরা পাবো, অ্যাফোর্ডেবল হাউজিং অনেক পাওয়া যাবে এতে, কারণ এতে 25% গভর্নমেন্ট রিজার্ভ করেছে ইডব্লিউএস, যেটা ফর লোয়ার ইনকাম ইকোনমিক উইকার সেকশন। আর একটা আছে 25% ফর ইকোনমিক জোন ডেভেলপমেন্ট, যেখানে আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এটা থিমেটিক হতে পারে, স্পোর্টস সিটি, লেজার, এন্টারটেনমেন্ট হতে পারে। দিস উইল বি এ বিগ জেনারেটর অফ এমপ্লয়মেন্ট বেঙ্গলের জন্য, আই থিঙ্ক উইচ উই নিড ভেরি ব্যাডলি। আরেকটা কথা এখানে আছে কি লাস্ট বেঙ্গল গ্লোবাল সামিটে এখানে অনেক প্রজেক্ট অ্যানাউন্স হচ্ছে, কারণ এই লটা যেটা এসছে, তো উইচ ইজ আই থিঙ্ক এখানে অনেক বুস্ট হবে বিকজ ডেভেলপমেন্ট অনেক হবে। আর আমরা একটা দেখছি গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করে কি আমরা লেস দেন 50 একর্সেও কোনো পলিসি আগে গভর্নমেন্ট অ্যানাউন্স করতে পারে যেখানে বিটুইন 25 and 50 একর্সে ডেভেলপমেন্ট হতে পারে, কারণ এটা 50 একর্স অ্যাবভ আছে। আমরা এই নিয়ে আরো আলোচনা করব, তবে সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা। পশ্চিমবঙ্গে প্রথম ডিমার্কেশন থিওরি অ্যাপ্লাইড ক্লাস 9 এর সবার সহায়িকা রায় ও মাটি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কল্যাণী কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির একমাত্র পথের দিশারি। যাচ্ছে গুলিয়ে লাগছে উইক, সামনে উচ্চ মাধ্যমিক, আইআইটি মেডিকেল জয়েন্ট, কোনটা ছাড়ি কোনটা পড়ি কোনটা আসল পয়েন্ট। জীবনে উচ্চতর সাফল্যের লক্ষ্যে পৌঁছতে সাতরা পাবলিকেশনের উচ্চতর পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন ও গণিত একদম ফ্রিতে অনলাইন এমসিকিউ টেস্ট, বেস্ট ওয়ে টু সাকসেস। সাতরা পাবলিকেশন, এনরিচিং এডুকেশন। এই ডিলও কি দারুণ জিনিস, কারোর হৃদয় স্পর্শ করার ডিল, কোথাও আছে আপনজনদের ডিল, কোথাও ইচ্ছা শক্তি বাড়ানোর ডিল, আর প্রতিদিন ভালোবাসার ডিল। তাহলে এসো ইন্ডিয়া,
পাও নিজের দিল কি দিল অনলি অন স্ন্যাপডিল। নবোদয়ের অপ্রতিদ্বন্দ্বী একাদশে রসায়ন, নবোদয় পাবলিকেশন। আজ আছি শিলিগুড়িতে। গত 5 বছর ধরে কেমন ছিলাম, কেমন আছি, কেমন থাকতে চাই, পুরো পরিষেবার নিরিখে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি শুধু একবার আপনাদের শুনবো। গত 6 মাসে প্রশাসক আসার কারণে এই শিলিগুড়ি শহরের দুর্দান্ত উন্নতি ঘটল। সিপিএম সরকার কি করেছে কিচ্ছু করেনি। রাত 10টা পর্যন্ত রাস্তা জ্যাম ভাঙাচোরা দেখলাম, ভোরবেলা দেখলাম রাস্তা সুন্দরভাবে ম্যাস্টিক চাদরে মুড়ে গেছে। জয়ন্তবাবু বলছেন বিরোধী শূন্য হবে, এবারে বিরোধী স্বর কি এখানে কেউ আছে? সোজা কথা, পুরোপুর স্পেশাল, পাওয়ার্ড বাই এমস ইনস্টিটিউট, আজ রাত 8টায়। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রেডাই টক শো। আমি এবার বিরতির পর মিস্টার ভাগাতের কাছে যাব। আমরা এর আগে বললাম যে সরকারের যে প্রজেক্ট সেটা সম্বন্ধে আমরা জানলাম। আপনারা যখন সরকারের সঙ্গে বারবার করে কথা বলছেন, বেশ কিছু সমস্যা নিয়ে যাচ্ছেন বা কিছু তাদের কাছে দাবি রাখছেন, প্রস্তাব রাখছেন, কিরকম সাড়া পাচ্ছেন আপনারা? দেখুন, আগে যখন ক্রেডাই ছিল না তখন সরকারের পলিসি whatever they were advised by local politicians or they used to implement it. আমাদেরকে রিপ্রেজেন্ট করবার শুধু চেম্বার্স অফ কমার্স ছিল, আর রিয়েল এস্টেট এটা একটা ছোট পোর্শন ছিল চেম্বার্স অফ কমার্সে। ক্রেডাই হওয়ার পরে সরকার আমাদেরকে একটু টাইম লেগেছে রেকগনাইজ করতে কি এটা রিয়েল এস্টেট বডি আছে, কিন্তু এখন এটা হচ্ছে কি যত পলিসি সরকার করছে ওর মধ্যে ক্রেডাই থেকে কনসাল্ট করছে, ক্রেডাইকে জিজ্ঞেস করছে, আর অনেক জায়গায় যে কমিটিজ নতুন হচ্ছে ওর মধ্যে ক্রেডাই রিপ্রেজেন্টেটিভরা আছে। অনেক জায়গায় মানে সবার পলিসি মেক করবার আগে ওরা জিজ্ঞেস করে নেয় কি আপনাদের কি কি অসুবিধা হয়, যদি হয় তো আগে জানিয়ে দিলে একটু ভালো হয়। আচ্ছা, সো এই হিসাবে গভর্নমেন্ট অনেক প্রোঅ্যাক্টিভ আছে আমাদের সঙ্গে। আচ্ছা, আর সব ডিপার্টমেন্টে আমরা এখন অনেক ইন্টারাকশন থাকছে, মানে সপ্তাহে 3 দিন 4 দিন আমরা কোনো না কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে ইন্টারাকশন, আর পলিসি যে আসছে একটু ভালোই আসছে। আচ্ছা, মানে ওরা মানে ইন্টারাকশন হওয়ার পরে জিনিসটা অনেক ভালোই হয়েছে। আচ্ছা মিস্টার মমতা, রিয়েল এস্টেটের ক্ষেত্রে সমস্যা কি কি থাকছে এবং এর পাশাপাশি সরকারের সঙ্গে যে কথা বলছেন তাতে কতটা সমস্যা আপনাদের সমাধান হচ্ছে? হ্যাঁ, রিয়েল এস্টেটের এখন দেখুন এইটা একটু বিরাট একটু ফিল্ড, আর আমাদের এই যে ইন্ডাস্ট্রি আছে তাতে ইন্টারাকশন উইথ সো মেনি ডিপার্টমেন্টস উই হ্যাভ, যে মানে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটিজ, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ট্রাফিক ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, তারপরে ট্যাক্সেশন, সার্ভিস ট্যাক্স এন্ড দেন প্রভিডেন্ট ফান্ড, অনেক কিছু। ইট ইজ multifaceted. So I would say the industry is over regulated all over country. So আমাদের যদি কস্টিংটা কম করতে হবে তাহলে এই যে আননেসেসারি অনেক রেগুলেশন গুলো আছে তাকে একটু কমাতে হবে। আচ্ছা, এই নাম্বার 2 হচ্ছে কি আমাদের এই যে অ্যাফোর্ডেবিলিটি ভিজাভিজ কস্ট, এটা একটু মেজর ইস্যু। তো উই হ্যাভ টু ফাইন্ড ওয়েজ এন্ড মিনস কি করে তার মধ্যে গভর্নমেন্ট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল কি করে কস্টিংটা কম করা যায়। আচ্ছা, রেগুলেটরি both state level and central government level. There are issues which we are regularly having dialogues with various authorities concerned and trying to mitigate them. মানে এখন অনেক প্রোঅ্যাক্টিভ হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বোথ টুয়ার্ডস ক্রেডাই। স্কিল শর্টেজ আনাদার মেজর প্রবলেম। স্কিল্ড ওয়ার্কার অনেক শর্টেজ হয়ে গেছে ওভার দ্য ইয়ার্স। এখন বিকজ গভর্নমেন্টের অনেক স্কিম চলছে, মহাত্মা গান্ধী রুরাল ডেভেলপমেন্ট স্কিম প্লাস ইনফ্রাস্ট্রাকচার অনেক গ্রোথ হচ্ছে, তাহলে স্কিল্ড ওয়ার্কারদের অনেক শর্টেজ হয়ে গেছে, তার জন্য প্রজেক্টগুলো ডিলে হয়ে যাচ্ছে। এইবার customers and buyers are upset with us. Lot of time our projects are getting delayed. But I can tell you one thing. আমি যদি চাই যে আমার 2 বছর পরে বাড়ি পাবো, আমার একটা ধারণা থাকে, সেটা যদি আরো 2 বছর পিছিয়ে যায় তাহলে তো একটা পিছিয়ে যায়। তার মধ্যে অনেকবার আপনি দেখবেন কি
বিল্ডারদের যে কোনো ইন্টেনশনই ডিলে করার, ওর ফাইন্যান্সিয়াল প্রবলেম নেই, ওর মানে ডিসিশনের জন্য প্রবলেম নেই, কিন্তু ওয়ার্কার শর্টেজ বলে কন্ট্রাক্টর যে আছে পুরো সাফিসিয়েন্ট ওয়ার্কার নিয়ে আসতে পারছে না বলে প্রজেক্ট ডিলে হয়ে যাচ্ছে। এইবার দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি মেজর প্রবলেম, ওয়ার্কার শর্টেজ। এই জন্য ক্রেডাই এখন স্কিল ডেভেলপমেন্টও একটু এগিয়েছে। আমরা এখন অনেক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিচ্ছি যাতে কনস্ট্রাকশন ওয়ার্কার যা আরো আনস্কিল্ড ওয়ার্কার তাকে স্কিল্ড করা যায়। আচ্ছা, এই একটা আরো ইম্পর্টেন্ট জিনিস আছে কি আমাদের কস্ট অফ ফিনান্স। যেমন ইনফ্রাস্ট্রাকচারে কস্ট অফ ফিনান্স অনেক কম, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কস্ট অফ ফিনান্স কম, কিন্তু কনস্ট্রাকশন সেক্টর এখনো একটু ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাস পাইনি। এই যদি ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাস আমরা যদি পেয়ে যাই, যদি কস্ট অফ ফিনান্স যদি একটু কম হয়ে যায়, তাহলে আমরা একটু বেনিফিটটা আমাদের কাস্টমারকে পাস অন করতে পারবো। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ভেরি মেজর ইস্যু। আচ্ছা, আর যদি জিডিপি বাড়ে আমাদের বিজনেসটা বাড়বে, জিডিপি গ্রো যেমন যেমন হবে অ্যাফোর্ডেবিলিটিটা বাড়বে, কনস্ট্রাকশন সেক্টর গ্রো হবে, ইটস অল প্যারালাল। আচ্ছা, আমি মিস্টার পাটোরিয়া লোকেশন ডেভেলপমেন্ট মানে এইটার বিষয়ে যদি একটু আমাদের জানা, তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা অনেকেরই বলা যায় থিওরিটিক্যাল অনেকটা বেশি, তো আমি জানতে চাইবো যে যারা শুনছেন আমাদের আলোচনা তাদের জন্য। দেখুন, লোকেশনাল ডেভেলপমেন্ট বেসিক্যালি আরম্ভ হয় থ্রু কানেক্টিভিটি এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। And infrastructure development, it's a total infrastructure development. বুঝুন, রোড, জল, ড্রেনেজ প্লাস একটা সোশ্যাল ইকোসিস্টেম থাকতে হবে, যেখানে আপনি একটা লোক বাড়ি কিনবে, ওখানে মার্কেট, মল, হসপিটাল, স্কুল প্লাস এভরি ফ্যাসিলিটি যা ডে টু ডে। সেটা কি মানে ধরুন এই যেটা আপনি বললেন যে সোশ্যাল স্ট্রাকচারটা, সেটা কি একটা বড় যদি আমার বিল্ডিং তৈরি হয়, মানে অনেকগুলো যদি বিল্ডিং তৈরি হয়, তখন কি অটোমেটিক্যালি সেখানে মার্কেট ডেভেলপ করে যায়, সেটা থাকে টার্গেট, নাকি আগে থেকে একটা ওখানে কিছু রয়েছে সেখানে? আগে দেখুন, দুটো জিনিস বোথ আর হ্যাপনিং ওয়ান অর দি আদার। একটা জায়গায় যদি একটা অ্যাঙ্কার এডুকেশনাল ইনস্টিটিউশন এসে গেল, বড় মেডিকেল ইনস্টিটিউশন এসে গেল, বড় এয়ারপোর্ট এসে গেল, অটোমেটিক একটা ক্যাটালিস্ট হচ্ছে। বাট যেখানে আগে সব থেকে ফার্স্ট হয় কানেক্টিভিটি ডেভেলপমেন্ট। বুঝুন, কলকাতাতে এখন 5-4-6টা নতুন মেট্রো তৈরি হচ্ছে। আপনি দেখবেন যত স্টেশন হবে ওর 4 কিলোমিটার 5 কিলোমিটার রেডিয়াস একটা মাইক্রো মার্কেট ডেভেলপমেন্ট জোন নতুন তৈরি হবে। ওখানে আপনি দেখবেন অটোমেটিকলি বাড়ি হবে, ঘর হবে, কমপ্লেক্স হবে, সোশ্যাল ডেভেলপমেন্ট অটোমেটিকলি এসে যাবে। সো ফার্স্ট প্রিসিড কি করবে, আগে পপুলেশন হবে, দেন ডিমান্ড ক্রিয়েট হবে, দেন সোশ্যাল ডিএনএ উইল বি ক্রিয়েটেড। সো দ্যাট ইজ দ্য ট্রেন্ড which is being followed, unless একটা অ্যাঙ্কার ডেভেলপমেন্ট যদি হয়ে যায়। বুঝুন, একটা জায়গায় বুঝবেন কল্যাণীতে একটা কথা আছে, এইমস ডেভেলপমেন্ট হবে। যেদিন এইমস ওখানে ডেভেলপমেন্ট হবে, অটোমেটিক একটা ইকোসিস্টেম ওর চারদিকে তৈরি হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য ওয়ে দিস আরবান ইনফ্রাস্ট্রাকচার ইজ হ্যাপনিং। অ্যান্ড কলকাতায় অনেক নতুন লোকেশন তৈরি হচ্ছে, লাইক টুডে গড়িয়া এন্ড বিয়ন্ড গড়িয়া, লাইক ডিএইচ রোড। এটা তো সরকারের একটা ভূমিকা তো নিঃসন্দেহে ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো সরকারই করতে পারবে, এন্ড দ্যাট ইজ ওদের ডোমেনই আছে। মিস্টার মহতা, আপনার কাছে আমি জানতে চাইবো যে যারা শুনছেন এবং যারা বাড়ি কিনতে চান তাদের জন্য আপনার কি অ্যাডভাইস, কি বলবেন তাদের? কারণ এবার তো আপনাদের হোম ফ্রন্টের মূল বিষয়বস্তু হচ্ছে অ্যাফোর্ডেবল। না, প্রথমে তো আমি সবাইকে বলবো কি আগে ওরা দেখেনি কি ক্রেডাই মেম্বার আছে কিনা। ক্রেডাই মেম্বার হলে মোটামুটি অনেকটা সেফটি ফ্যাক্টর চলে আসে। কেন আমাদের এটা গ্রিভিয়ান্স কমিটিও আছে, যদি কেউ আমাদের মেম্বার যদি কিছু ভুল করে থাকে তাহলে আমাদের ক্রেতারা আমাদের কমপ্লেন করতে পারে, তাতে আমরা একটু গ্রিভিয়ান্স কমিটি আছে, আমরা ওই ম্যাটারটাকে একটু রিজলভ করার চেষ্টা করি থ্রু মিডিয়েশন। এর ছাড়া যে যারা কিনছে তাদের সবসময় দেখা উচিত কি প্রপার অ্যাপ্রুভাল আছে কিনা, প্ল্যান স্যাংশন আর স্যাংশনিং অথরিটি, রাইট স্যাংশনিং অথরিটি। যেমন অনেকবার লোক ভুল করে ফেলে কি পঞ্চায়েত স্যাংশন ইজ এ ভ্যালিড স্যাংশন ফর এ 4-story বিল্ডিং, বাট দ্যাট ইজ নট কারেক্ট। একটা 4তলা বাড়ির জন্য জেলা পরিষদ স্যাংশন করতে পারে, তার উপরে যদি ওদের স্যাংশন অথরিটি, সেটা একটু ওদের বুঝে নেওয়া উচিত। এই নিয়ে আমরা যদি কেউ ক্রেতা যদি আমাদের সম্পর্ক করে, আমরা ওদেরকে বুঝিয়ে দিতে পারি। আর তাছাড়া যদি ও দেখে নেয় কি ও যদি হোম লোন নেবে কি না নেবে, যদি হোম লোন অ্যাপ্রুভড আছে, HDFC বা LIC কার যদি হোম লোন কোম্পানি দ্বারা যদি প্রজেক্ট অ্যাপ্রুভ আছে, তাহলে অনেকটা একটু সেফটি ফ্যাক্টর চলে আসে কি হ্যাঁ ওরা দেখে নিয়েছে। এইবার যে ডেভেলাপার আছে তার ট্র্যাক রেকর্ড সবসময় দেখা উচিত। কেউ কত বাড়ি করেছে, নিঃসন্দেহে বাড়ি যখন কিনবে, মানে সঞ্চয় জীবনের প্রায় সব সঞ্চয় দিয়ে তারা বাড়ি কিনবে, সেক্ষেত্রে একটু তো আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানলেন এবং কিভাবে আপনারা বাড়ি কিনবেন, কোথায় যাবেন, এবং অবশ্যই যে হোম ফ্রন্ট, সেই হোম ফ্রন্টে আপনারা আসতে পারেন, অনেক সুবিধাই আপনারা পাবেন। আপাতত আমাদের এই ক্রেডাই টক শো এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।
উপস্থাপনায় পশ্চিমবঙ্গে প্রথম ডিমার্কেশন থিওরি অ্যাপ্লাইড ক্লাস 9 এর সবার সহায়িকা রায় ও মাটি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কল্যাণী কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির একমাত্র পথের দিশারি। আবার প্রতিবাদী যুবকের মৃত্যু, খুন হতে হলো সমাজ বিরোধীদের হাতে। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ব্যর্থতা। দেখুন ক্রাইম ব্রাঞ্চ, জীবন দিয়ে প্রতিবাদ, আজ রাত 11টায়, শুধুমাত্র 24 ঘন্টায়। ক্রাইম ব্রাঞ্চ নিবেদন করছেন সাজেশন বই সঞ্জয় দাস সম্পাদিত চ্যালেঞ্জার, পূজা প্রকাশনী। 2006-এর 31শে মার্চ আমাদের পথ চলা শুরু। রাজ্য সরকার ঘোষণা করল সিঙ্গুরে হবে টাটাদের গাড়ি কারখানা। সিঙ্গুরের মেঠো পথ থেকে শহর কলকাতার রাজপথ শুরু হল প্রতিবাদ। বিরোধী দলের আন্দোলনে সামিল হলেন সাধারণ মানুষ। নন্দীগ্রাম চলল গুলি, মৃত্যু হল 14 জনের। শুরু হল প্রতিবাদ। 2013 জুন কামদুনি সহ রাজ্যের নানা জায়গায় নারীর অবমাননার প্রতিবাদে ফের রাজপথে নামল নাগরিক সমাজ। নির্ভয়া কাণ্ডের পর দিল্লিতে পুলিশের লাঠি, জলকামানের সামনে বুক পেতে দিয়েছিল দেশ। রাষ্ট্রের চোখে চোখ রেখে পথে নেমেছিল কলকাতা। 2014-র 20শে সেপ্টেম্বর শহর স্তব্ধ করে দিয়েছিল এ সময়ের তরুণ প্রজন্ম। 6 দশকের ফ্রান্স আমেরিকার উত্তাল ছাত্র আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনেছিল যাদবপুরের ভোগ কলরব। মৃত্যুর আগে ছেলেটি বলে গিয়েছিল, মেরে জানে কে বাদ আওয়াজ উঠানো। আওয়াজ উঠেছিল। দুজন প্রাপ্তবয়স্ক নরনারীর সম্পর্কে কেন নাক গলাবে রাষ্ট্র? রেজওয়ানুর রহমানের মৃত্যুতে মিছিল হয়েছিল কলকাতায়। 2007-এর সেপ্টেম্বর ফিরে এলো 2013-র জানুয়ারিতে। ধর্ষিতা কিশোরীর পাশে দাঁড়াতে গিয়ে পুলিশি নিগ্রহের প্রতিবাদে থানার সামনে আত্মহত্যা করলেন আমিনুল ইসলাম। প্রতিবাদে আবার পথে নাগরিক সমাজ। বারাসাতে রাজীব দাসের হত্যা, পার্ক স্ট্রিট রানাঘাটে গণধর্ষণ, টেট চিটফান্ড কেলেঙ্কারি থেকে জঙ্গলমহলের অভিযান। মানুষ যেখানেই সোচ্চার হয়েছেন সেখানেই পৌঁছে গেছি আমরা। সংগঠিত গণকণ্ঠ যখনই হয়ে উঠেছে গণতন্ত্রের অভিজ্ঞান, তখনই সে স্বর পৌঁছে দিয়েছি আপনাদের কাছে। 10 বছর ধরে থেকেছি মানুষের জন্য, মানুষের পাশে।